শুভর শার্টের বোতাম খুলে লোমে আবৃত বুকের মাঝখানে একটা চুমু খেয়ে জড়িয়ে ধরে শুভ্রের বুকে মাথা রেখে অবনী বলল, সকাল হওয়া পর্যন্ত আমি আপনার স্ত্রী। অন্তত এই রাতে আদরে আদরে ভরিয়ে দিন আমায়। জীবনে অন্য কোনো পুরুষের স্পর্শ পেতে যেন মন আগ্রহী না হয়। সকাল হলে ডিভোর্স লেটার হাতে ধরিয়ে দেবেন আমি জানি। একজন স্ত্রী তার স্বামীর কাছে একান্তে যেটা চায় সেটা আজ আমাকে আপনার দিতে হবে। শুভ কোনো কথাই বলল না। অবনী শুভর বুকের লোমে আলতো করে হাত বুলোতে বুলোতে বলল, এটা আমার সব থেকে প্রশান্তির স্থান। আপনার বুকটা, আপনার বুকে মাথা রাখলেই আমি সুখে সমুদ্রে হারাই। হয়তো সুখটা চিরস্থায়ী নয়, কিন্তু বিশ্বাস করেন আমি এই সুখটুকুতেই অভ্যস্ত। এর বাইরে জীবনে আর কিছু চাওয়া ছিল না। কিন্তু সব চাওয়াও যে পূর্ণতা পায় না শুভ। শুভ কেমন একটা বিরক্তির ভাব করছে দেখে অবনী বলল, ভালোবাসার মানুষটার অতিরিক্ত ভালোবাসাও আমাদের কাছে বিরক্তিকর মনে হয়। তারপর হারালে বোঝা যায়। আজ আপনি বিরক্ত হলেও আমার প্রাপ্তি আমি উসুল করেই নিব। আমি এখনও পর্যন্ত আপনার স্ত্রী। আজ আপনাকে সেরকম করেই চাই যেরকম পেয়েছিলাম আমাদের প্রথম একান্ত মিলনের রাতে। আমি চাই আজ আপনি সেরকমই উন্মাদ হয়ে উঠবেন। আপনার মস্তিষ্কে আমি ছাড়া আর কিছু থাকবে না এই বিশেষ মুহূর্তে। শুভ চুপচাপ। অবনী শরীরের ওপরের অংশের কাপড় খুলে ফেলে দিয়ে শুভর উপর ঝুঁকে পড়ে বলল, হয়তো সেদিন আমার শারীরিক সৌন্দর্য আপনাকে বিমোহিত করেছিল বলেই কোটিপতি হয়ে সামান্য গ্রামের একটা মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়েছিলেন। আপনার উদ্দেশ্য হয়তো আমার মন ছিল না, দেহ পাবার ছিল। প্রাপ্তি শেষে এখন আর সে ভালো লাগা নেই বুঝেছি আমি। সমস্যা নেই, ডিভোর্স পেপার হাতে ধরিয়ে দিলে আমি চুপচাপ চলে যাব। তবে আজকের রাতটা আমায় দিতে হবে হাসি খুশি মনে। শুভ বলল, সকালেই কাগজ এসে যাবে। আর ড্রয়িং রুমের টেবিলের উপর স্বাক্ষর করা ব্ল্যাঙ্ক চেক বুক পড়ে আছে, ওটা নিয়ে যেও। যত টাকা প্রয়োজন উঠিয়ে নিও। অবনী হেসে ফেলে বলল, টাকা দিয়ে আপনার বুকটা কিনতে পাওয়া যাবে, যেটা আমার চির শান্তির আশ্রয়? টাকা দিয়ে আপনাকে কিনতে পাওয়া যাবে, অথবা টাকার বিনিময়ে আপনার ভালোবাসা? জীবনের সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আমার জীবন মরণের প্রশ্ন। সেটাই যদি এই টাকা দিয়ে কিনতে না পাওয়া যায় তাহলে সেই টাকা দিয়ে কি হবে বলুন তো শুভ? শুভ বিরক্তি নিয়ে বলল, এবার একটু থামবে প্লিজ? অবনী আবারও হেসে ফেলে শুভর কপালে একটা চুমু খেয়ে বলল, একটা মেয়ে বা স্ত্রী তার স্বামীর কাছে আসলে কি চায় সেটা কজন পুরুষ গভীরভাবে ভেবেছে আমি জানি না। যদি ভাবতো তবে চারিদিকে এত সুখের অসুখ বিস্তার লাভ করতো না হয়তো। আপনি সবসময় টাকার কথা বলেন। আসলে কি একটা মেয়ের চাওয়া বলতে টাকা পয়সা, স্বর্ণ অলংকার? কখনো জানতে চেয়েছেন? আপনাদের পুরুষদের সবচেয়ে বড় দোষ শুনতে না চাওয়া, শুধু শোনাতে চাই মনোভাব। যত পারো শুনিয়ে যাও যে কোনো বিষয়ে, আর এগুলো বইছে দিনের পর দিনে, প্রজন্মের পর প্রজন্মে। যে যেমন দেখছে সে তেমনই শিখেছে। স্বামীরা বড্ড পরিশ্রমী। স্ত্রীর বন্ধু হওয়ার মতো সময় নেই, দুটো গল্প করার মতো অবসর নেই। লাগবে, ঠিক আছে, ব্যবস্থা করছি, ব্যাস। মেয়ে বা বউ চায় তার কথাগুলো আগ্রহের সাথে সম্মানের সাথে তার সঙ্গী শুনুক। সিদ্ধান্ত দিতে যাওয়ার দরকার নেই। যখন বলবে তখন না হয় ভাবা যাবে। গয়নাগাটি, শাড়ি বাড়ির আড়ালে একটু নিভৃতের সময়, হ্যাঁ, শুধু একটু সময় সম্পদ নয়। আমাদের কাছে আপনার সময়ই সম্পদ। একটু প্রশংসা করুন না, পয়সা তো লাগে না। চুল বাঁধার আর রাধার জন্য 2 মিনিট কিছু বলুন। আপনাকে আর জড়িয়ে ধরতে হবে না, সে নিজেই মনের অন্তরালে আপনাকে জড়িয়ে ধরে লম্বা একটা কিস দিয়ে দেবে। তাতে আপনি ঘেমে নিয়ে দুর্গন্ধে ভরে থাকুন তবুও। আপনার মা বাবার খবরের সাথে একটু টুক করে ওর মা বাবার খবর নিন। ও আপনাকে আর পায় কে? 7 দিনের একদিনই হোক না, সেটাও ওর জন্য বিশাল পাওয়া। আপনার কোনো ভুল ধরে ফেললে তৎক্ষণাৎ স্বীকার করুন আর বলে দিন অকপটে এরপর আর হবে না। বলার সময় একটু স্মিত হাসি রাখুন। এক্ষেত্রে কিন্তু বহু পুরুষ পুরুষত্ব দেখানোর চেষ্টা করে শাক দিয়ে মাছ ঢাকার অভিনয় করে। অভিনয় মেয়েরা বেশ ভালোই বোঝে। এসব যে আমার ক্ষেত্রে প্রয়োগ করতে হবে তা তো নয়। আপনার স্ত্রী হয়ে থাকার ভাগ্য আমার নেই। আমার পরে যে আসবে অন্তত সে যেন পায়। অবনের কথার মধ্যেই শুভর ফোনে হিমির কল আসে। খপ করে ফোনটা হাতে নিয়ে কল কেটে দিয়ে ফোন সুইচ অফ করে ছুঁড়ে ফেলে দিয়ে অবনী বলে, অন্তত আজকের রাতটা আমি ওই মেয়ের উপস্থিতি চাই না যে আমার সাজানো ভুবন এলোমেলো করে দিল।
ডিম লাইটের অস্পষ্ট আলোয় নিজেকে অনাবৃত করে অবনী বলল, হয়তো আমার প্রতি মানে আমার শরীরের প্রতি ভালো লাগা ছিল আপনার, আমার প্রতি ভালোবাসা নয়। আর শরীর পেতে বিয়ে করা। নিন, আপনার সে ভালো লাগা শরীরটা আপনার সামনে শেষবারের মতো উন্মুক্ত করে দিলাম। আপনার স্পর্শে ধন্য করুন শেষবারের মতো। শারীরিক আকর্ষণ এমনই ভয়ঙ্কর হয় যে কারো ডাকে কেউ সাড়া না দিয়ে থাকা অসম্ভব প্রায়। অবনীকে টেনে কাছে এনে অবনীর ঠোঁটে কিস করে শুভ বলল, ঠিক আছে, তোমার ইচ্ছেটাই পূরণ হবে। তারপর তাদের একান্ত সময় প্রতিটি সেকেন্ডে অতিবাহিত হচ্ছে, তার অবনীর অস্থিরতা বেড়ে চলছে সকাল হবার অপেক্ষায়। রাত্রি দ্বীপ প্রহর। অবনী শুভর বুকে মাথা রেখে অঝরে কাঁদছে। অবনী মনে মনে চাইছে এ রাত যেন ভোর না হয়, এই রাত এমন থাক মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, এবং তার ভালোবাসার মানুষটা একান্ত তার হয়ে থাক। সময় তো চলমান, পৃথিবীর নিয়ম মেনে সবই চলবে ঠিকঠাক। প্রিয় মানুষটাকে ছাড়া জীবনও হয়তো চলবে, তবে গতিহীন, গন্তব্যহীন। একটা সুন্দর জীবন মানে গাছেরও সবুজ পাতা, ঝড় এসে ঢাল থেকে সে পাতা বিচ্ছিন্ন হয়ে যেমন গন্তব্যহীন হয়ে পড়ে, প্রিয় মানুষটা ছাড়া জীবনটা তেমনই। শেষ রাতে ক্লান্তি ও টেনশনে অবনীর চোখের পাতায় ঘুম জড়ো হয়েছে। হয়তো এটাই প্রিয় মানুষটার বুকে মাথা রেখে শেষ ঘুম। অবনী কখন ঘুমিয়ে পড়ল নিজেই টের পায়নি। যখন ঘুম ভাঙল তখন প্রায় সকাল 8টা। শুভ রুমে নেই। অবনী জলদি করে উঠে ফ্রেশ হয়ে শেষবারের মতো শুভর জন্য 1 কাপ চা নিয়ে ড্রয়িং রুমে আসলো। শুভ চুপচাপ সোফায় বসে আছে। শুভর সামনে কাপটা রাখল অবনী। অবনীর ঠোঁটে বিষাদের ছায়া, বুক ভারী হয়ে আসছে কান্নায়। শুভ যদি একবার বলতো থেকে যেতে। টেবিলের উপর একটা কাগজ দেখিয়ে শুভ অবনীকে বলল, কাগজ রেডি আছে, তুমি একটা সাইন করলেই হয়। রাতে তোমার ইচ্ছেটা আমি পূরণ করেছি, এবার তোমার কর্তব্য তুমি পালন করো। অবনীর চোখে জল ছলছল। এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে কাগজটা তুলে হাতে নিয়ে ভাঙা গলায় অবনী বলল, সাইনটা না হয় পরে করে নেব, কাগজটা আমার কাছে থাক। তবে প্রমিস করছি আপনার সামনে আর স্ত্রীর অধিকার নিয়ে আসবো না কোনো দিন। রুমে গিয়ে অবনী ব্যাগে প্রয়োজনীয় জিনিস নিয়ে বেরিয়ে ড্রয়িং রুমে এসে চোখের জল মুছে শুভকে বলল, চলে যাচ্ছি, তবে যাবার আগে আপনাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকতে চাই। আপনার কপালে অনেকগুলো চুমো খেতে চাই। শেষবারের মতো আপনার ঠোঁটের ভালোবাসার পরশ মেখে নিতে চাই। শুভ বিরক্তির ভাব করে বলল, ন্যাকামি বাদ দেবে অবনী, এসব একদম ভালো লাগে না আমার। অবনী শুকনো ঠোঁটে অনিচ্ছাকৃত হাসির রেখা ফুটিয়ে বলল, আপনার জীবনে হিমি আসার আগে আমার এই ন্যাকামিগুলোই আপনার কাছে সবথেকে প্রিয় ছিল। হঠাৎ ভীষণ বদলে গেলেন, অথচ আপনার প্রতি আমার ভালোবাসা বিশ্বাস যেমন ছিল তেমনই রয়ে গেছে। গ্রামের মেয়ে তো, হিমির মতো মডেল হওয়া আমার পক্ষে সম্ভব নয়, তাই হয়তো আপনার ভালো লাগাটা ধরে রাখতে পারিনি। শুভ আরও বিরক্ত হয়ে বলল, যাবার বেলায় এত কথা বলে বিরক্ত কেন করছো? ড্রাইভারকে বলে দিয়েছি, ও তোমাকে গ্রামে পৌঁছে দিয়ে আসবে। অবনী চোখে জল মুছে বলল, থাক, যাবার সময় এই দয়াটুকু যদি দেখান তাহলে আপনাকে ছেড়ে আমি যেতে পারবো না, আমার মৃতদেহ যাবে। অবনী সোনার সংসারে ঝড় হয়ে এসে সব কিছু তছনছ করে দেয় হিমি। হিমি বর্তমান সময়ের একজন জনপ্রিয় মডেল। শুভর কোম্পানির একটা অ্যাড করার জন্য হায়ার করা হয়েছিল হিমিকে। সেখান থেকেই শুভর সাথে হিমির পরিচয়। তারপর যত দিন যায় দুজনের ভেতর একটা সম্পর্ক গড়ে ওঠে। অবনী কোনো কালই মডার্ন হতে চায়নি, গ্রামীণ জীবনধারায় অভ্যস্ত সে। আর হিমি তো মডার্ন মেয়ে, ভীষণ স্মার্ট, সেই সাথে এত নামডাক। পাশাপাশি দাঁড় করালে কেউ কাউকে সৌন্দর্যে হারাতে পারবে না, তবুও অতিরিক্ত মডার্ন না হতে পেরে হেরে যেতে হলো অবনীকে। জল মাখা চোখে শেষবার শুভর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে অবনী বাসা থেকে বের হতেই সাদা একটা প্রাইভেট কার এসে থামলো বাসার সামনে। প্রাইভেট কার থেকে নেমে চোখের চশমা খুলে হিমি অবনীকে বলল, অবশেষে বিদায় নিচ্ছ তাহলে? একটা কথা কি জানো, এরকম একটা গেও মেয়েকে বিজনেসম্যান শুভর সাথে এমনিতেই মানায় না। স্মার্ট হবার চেষ্টা করো অবনী, এবং নতুন করে জীবন শুরু করো অন্য কারোর সঙ্গে। গুড লাক। অবনী অনিচ্ছাকৃত হাসি হেসে বলল, স্মার্টনেস মানে যদি হয় মেয়ে হয়ে অন্য মেয়ের সংসার নষ্ট করা, স্বপ্ন ভেঙে গুড়িয়ে দেওয়া, বেহায়াপনা, তাহলে এমন স্মার্ট আমি কোনো কালেই হতে চাইব না। ইজ ইট ক্লিয়ার হিমি? হিমির ড্রাইভার মজনু গাড়ি থেকে নেমে এসে হিমির কানে ফিসফিস করে বলল, ম্যাডাম, গালে কি বেশি জ্বালাপোড়া করতেছে? হিমি অবাক হয়ে বলল, মানে? মজনু বলল,
ওই যে অবনী ভাবি ভদ্রভাবে ঠাস করে আপনার গালে কথার থাপ্পড় মেরে দিল। হিমি রেগে গিয়ে মজনুর গালে একটা থাপ্পড় মেরে বলল, সবসময় অতি চালাকি, এ মাসে তোর বেতন থেকে 1000 টাকা কাটা যাবে। অবনী 1000 টাকার একটা নোট বের করে মজনুর হাতে দিয়ে বলল, 1000 টাকা কেটে তোমার বড়লোক ম্যাডাম আরও বড়লোক হোক মজনু। আমার কারণে তোমার সর্বনাশ হোক সে আমি চাই না। টাকাটা হাতে নিয়ে মজনু বলল, ভাবি এ যুগে সত্য কথার ভাত নেই, তাই এই টাকা দিয়া বিরিয়ানি কিনা খামনি। মজনুর কথা শুনে অবনী হেসে ফেলল। শুভ বাসা থেকে বেরিয়ে এলো। শুভকে দেখে অবনীর মনে আশার সঞ্চার হলো। ক্ষণিকের জন্য চোখ মুখে আনন্দের ছায়া। এই বুঝি শুভ ডেকে বলবে, তোমার কোথাও যেতে হবে না অবনী, ফিরে এসো। কিন্তু শুভ এগিয়ে গেল হিমির দিকে। হিমিকে জড়িয়ে ধরে হেসে শুভ বলল, তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? এই দৃশ্য দেখে অবনীর হৃদয়ে আবার রক্তক্ষরণ, চোখের জল গাল বেয়ে টপ টপ করে মাটিতে ঝরে পড়ছে। অবনী এক মুহূর্ত আর দেরি না করে দ্রুত পায়ে এগিয়ে চলল। আর মনে এখনও আশার প্রদীপ জ্বলছে। শুভ যদি কোনোদিন এক মুহূর্তের জন্য অবনীকে ভালোবেসে থাকে, তবে অবশ্যই পেছন থেকে ডেকে বলবে, অবনী যেও না। পা ফেলছে আর অপেক্ষা করছে পেছন থেকে শুভর একটি ডাকের, যার নাম থেকে গল্পের নামকরণ, তার লেখা 4 লাইন। অবনী নিশিরাত, শুভ্র তার প্রেমী, তবুও আমার গল্পের পূর্ণতায় তুমি। হিমি শুভকে জড়িয়ে ধরে চুমো খাবার জন্য ঠোঁটের কাছাকাছি ঠোঁট নিতেই মজনু চেঁচিয়ে বলল, ম্যাডাম আজ বুধবার, কিছু খাওয়া যাবে না একদম। হিমি ভীষণ বিরক্ত হয়ে বলল, কেন, আজকে কি আমার উপোস নাকি হাদারাম? কতবার বলছি আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলাবি না। মজনু এগিয়ে এসে বলল, ঘণ্টাখানেক পরে আপনার শুটিং, ঠোঁটে লিপস্টিক নষ্ট হলে সমস্যা। শুটিং সম্পন্ন হবার আগে পর্যন্ত সব হাউ হাউ ফিলিংস কন্ট্রোলে রাখতে হবে। আসলে হিমি ইচ্ছে করে শুভকে কিস করতে চেয়েছে যেন অবনী দেখে আরও কষ্ট পায়। কিন্তু অবনী পেছন থেকে শুভর ডাক শোনার অপেক্ষায় থাকলেও পেছন ফিরে তাকায়নি একবারও। স্টেশনে এসে ট্রেনের টিকিট কেটে অপেক্ষায় আছে অবনী। নির্দিষ্ট সময়ে ট্রেন এসে উপস্থিত। অবনী ট্রেনে চড়ে বসল। কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে। মনে হচ্ছে অক্ষিগোলক এক্ষুনি বেরিয়ে আসবে। জানালা দিয়ে বাইরের দিকে আনমনে তাকিয়ে পেছনের স্মৃতিগুলো ভাবছে অবনী। অবনী ভীষণ করে চাইতেও একটা বেবি নিতে। প্রতিটি মেয়ের মনেই মা হবার স্বপ্নটা কমন। সে একটি কিউট বেবির মা হবে। প্রতিবার শারীরিক মেলামেশার সময় অবনী চাইতো জন্ম বিরতিকরণ পদ্ধতি ব্যবহার না করতে, কিন্তু শুভর তাতে আপত্তি ছিল। শুভ বারবার বলতো, আরে বেবি পরেও নেওয়া যাবে, আগে কয়েক বছর উপভোগ করি নতুন বিবাহিত জীবনটা। এখন শুভর জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহার নিয়ে সন্দেহ হচ্ছে অবনীর। তাহলে কি শুরু থেকেই শুভর মনে এরকম ছিল যে শরীরটা লুটে নিয়ে একদিন বিদায় করে দিবে? না, মনের আকাশে ব্যথার কালো মেঘের ঘনঘটা, সে মেঘের বৃষ্টি ঝরছে অবনীর চোখ থেকে অঝরে। ট্রেনের জানালার সাথে মাথা ঠেকিয়ে কাঁদছে অবনী। এমন সময় 14-15 বছর বয়সী একটা ছেলে হাতে বাদামের ডালা নিয়ে এসে অবনীকে বলল, আপু বাদাম লাগবে? অবনী ঘুরে ছেলেটির দিকে তাকিয়ে চোখের জল মুছে বলল, না ভাইয়া লাগবে না। অবনীর চোখে জল দেখে ছেলেটার ভীষণ খারাপ লেগেছে হয়তো। অবনীর সামনে সিট ফাঁকা, সেখানে বসে ছেলেটি বলল, আপা তোমার টাকা দেওয়ান লাগবো না, কটা বাদাম দেই, খাও তুমি। অবনী শুষ্ক হাসি হেসে বলল, না লক্ষ্মী ভাই আমার, আমি এখন খাবো না। ছেলেটা মায়াবী একটা হাসি দিয়ে বলল, আপা আমি যদি বাদামের খোসা ছাড়িয়ে দিই তাহলে খাবে? তোমার কষ্ট আরও কমিয়ে দিলাম। অবনী হেসে ফেলে বলল, তুই তো নাছর বান্দা, কেন এত মানুষ থাকতে আমাকেই কেন তোর বাদাম খাওয়াতে হবে রে পিচ্ছি? ছেলেটার মুখ শুকিয়ে গেল, চোখ জলে টলমল করে উঠল। অবনী চোখে চোখ রেখে ছেলেটা বলল, আপা আমারও তোমার মতোই বড় বোন ছিল। আব্বায় আমায় মারা যাবার পরে আমার বোনই আমারে আগলায় রাখত, কত আদর করতো জানো। আপার আদরের কারণে আব্বা আমার কথা মনেই পড়তো না, কিন্তু আমার আপাও মারা যাবার অনেক আগে থেকেই তোমার মতো এরকম কান্না করতো। অবনী অবাক হয়ে বলল, কিন্তু কেন কান্না করতো সে? ছেলেটা চোখের জল মুছে বলল, তখন তো জানতাম না। আপায় মারা যাবার পরে কাকি কইছিল আপার নাকি ক্যান্সার হয়েছিল। সেইটা জানার পরে আপায় আমার কথা ভেবে কান্না করত। আপায় মারা গেলে আমার কি হবে? কষ্টে ছেলেটার কথা আটকে যাচ্ছে। অবনী নিস্তব্ধ হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ছেলেটার মুখের দিকে। চোখের জল মুছে ছেলেটা আবার বলল, জানো আপা, আমার আপার কান্না দেখিয়ে আমিও কান্না করতাম। আমার শ্বাস নিতে কষ্ট হইতো। তখন ভাবতাম আমার কাছে টাকা থাকলে আপারে চকলেট কিনা দিতাম। আপায় খুশি হয়ে আর কান্না করতো না। এই যে এখন আমি বাদাম বেচি, এখন আমার কাছে টাকা থাকে,
তখন যদি থাকতো তাহলে আপারে কত কিছু কিনা দিতাম। আমি আপার ভাই, আমারও একটা দায়িত্ব আছে না কও? আপার কান্না আমার কাছে পৃথিবীর সবচেয়ে কষ্টের, তাই আপার মতো কাউকে কান্না করতে দেখলেই আমার খারাপ লাগে। অবনী কী বলবে ভেবে পাচ্ছে না। অবনীর পাশের সিট খালি। ছেলেটাকে ডেকে পাশে বসিয়ে অবনী বলল, একদম কান্না করবে না, এই যে আমি তোমার বড় বোন। আচ্ছা তোমার নাম কি? ছেলেটি বলল, আমার নাম সজল। ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে অবনী বলল, তোকে আমি পিচ্চি বলে ডাকবো এখন থেকে। ছেলেটা মাথা নাড়িয়ে বোঝালো, আচ্ছা সমস্যা নেই। অবনী বলল, শোন পিচ্চি, আমি বাদামের খোসা ছাড়িয়ে দিচ্ছি, তুই খাবি, আর তুই বাদামের খোসা ছাড়িয়ে দিবি, আমি খাবো। বাদাম খেতে খেতে দুই ভাই বোন গল্প করব। একটা মুচকি হাসি দিয়ে পিচ্চি বলল, আচ্ছা আপা। বাদাম খেতে খেতে পিচ্চি বলল, আমি বাদাম কেন বিক্রি করি জানো আপা? অবনী বলল, না তো, কেন বিক্রি করিস? আপা, ছোটবেলা থেকে বাদাম আমার পছন্দ, ভাত না খেয়ে বাদাম খাওয়া লাগবেই। আব্বাই প্রতিদিন আমার জন্য নিয়ে আইতো বাদাম। তারপর আব্বাই মারা যাবার পর আর কারে বলুম বাদাম আনতে, আপায় মানুষের বাসায় কাম করে অল্প টাকা পাইতো, সেই টাকা দিয়া দুই ভাই বোনের সারা মাস যাইতো টেনে টুনে। আপা মারা যাবার পরে চিন্তা করছি কিছু না করলে খামো কি, তাই বাদাম বেচি, নিজের পছন্দের জিনিস খাইও, আবার টাকাও পাই। আচ্ছা বাদ দিয়ে পিচ্ছি কষ্টের কথা, সত্যি করে বলতো তোর কি লেখাপড়া করতে ইচ্ছে হয়? ঠিক মতো 3 বেলা ভাত জোটে না, আবার পড়ালেখা? পেটে খিদা থাকলে পড়ালেখা কোন যায় কোন, কিছুই ভালো লাগে না। আচ্ছা তুমি থাকো কোথায়? আপা, আমার ঠিকানা ঠিক নেই কোনো, এই স্টেশন সে স্টেশন, যেহানে রাত সেহানে কাজ। আচ্ছা তুই যাবি আমার সাথে? বিশ্বাস হয় আমাকে? আমাদের বাড়িতে থাকবি, তোকে স্কুলে ভর্তি করাবো। অবনের কথা শুনে পিচ্চির চোখে মুখে আনন্দের ঝিলিক। হেসে ফেলে বলল, আপা, আমারে পড়ালেখা করান লাগবে না, তোমাকে বাড়িতে থাকতে দিলেই হইব। দেখো আমি বাদাম বেচে তোমাকে অনেক কিছু কিনা দেব। অবনী মিষ্টি হেসে পিচ্চির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, লক্ষ্মী ভাই আমার, তোমার বাদাম বিক্রি করতে হবে না, আপাতত লেখাপড়া করবি, বড় হয়ে ব্যবসায়ী হবি। জানিস আমারও আপন ভাইরি, আজ থেকে তুই আমার ভাই। পিচ্চির জীবন কাহিনী শুনে অবনের চিন্তাভাবনা নতুন পথের সন্ধান পেল। পৃথিবীতে পিচ্চির মতো কত মানুষ আছে জীবনের সাথে ক্রমাগত যুদ্ধ করে চলতে হয়। অবনী মনে মনে সিদ্ধান্ত নিল, নিজেকে ভেঙে আবার নতুন করে গড়তে হবে। ভেঙে পড়লে চলবে না, ঘুরে দাঁড়াতে হবে। রাত 2:30 স্টেশনে এসে ট্রেন থামল। পিচ্চিকে নিয়ে ট্রেন থেকে নামলো অবনী। লোকজন ধীরে ধীরে চলে গেল। স্টেশন প্রায় ফাঁকা। এখান থেকে অবনীদের বাড়িতে যাবার কোনো গাড়ি এখন পাওয়া যাবে না। ফজরের আজান পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্টেশন ফাঁকা। পিচ্চিকে নিয়ে বসে আছে অবনী। হঠাৎ কয়েকটি বখাটে ছেলের উদয়। সিগারেট টানতে টানতে ছেলেগুলো অবনীর সামনে এসে দাঁড়ালো। বখাটেদের সর্দার অবনীর মুখে সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, ম্যাডাম, এভাবে বসে থাকতে বোরিং লাগে না? চলেন চিপায় গিয়ে টাইম পাস করি, গ্যারান্টি দিলাম সময় খুব ভালো কাটবে। ছেলেটার কথার ইঙ্গিত বুঝতে পেরে পিচ্চি ধাক্কা দিয়ে বখাটেদের সর্দারকে বলল, সর, আমার আপার লগে বাজে কথা কবি না। সর্দার তার সাঙ্গপাঙ্গদের ইশারায় পিচ্চির ব্যবস্থা করতে বলল। বখাটেদের দুজন পিচ্চিকে চ্যাং দোলা করে তুলে নিয়ে একটা খাম্বার সাথে বেঁধে চাকু দেখিয়ে বলল, সাউন্ড করলে এখানেই খতম করে দেব একদম। পিচ্চি ভয়ে শেষ। বখাটেদের সর্দার খপ করে টান মেরে অবনীর বুকের ওড়নাটা হাতে নিয়ে নিল। অবনীর বুকের ওড়নাটা টেনে নিতে বখাটেদের সর্দারের গালে কষে এক থাপ্পড় মেরে দিল অবনী। সর্দারের সাঙ্গপাঙ্গরা তেড়ে আসতেই সর্দার তাদের থামিয়ে দিয়ে বলল, এতটাও দুর্বল নয় তোদের বস, তোরা কি কস? সাঙ্গপাঙ্গরা সর্দারের মন রক্ষা করার জন্য সমস্বরে বলল, ইয়েস বস, আমরাও হেডেই কই। সর্দার বলল, তাইলে বিষয়টা আমারই হেস্তনেস্ত করতে দে, তোরা বিশ্রাম নেই। সাঙ্গপাঙ্গর একটু দূরে সরে গিয়ে বিড়ি টানতে লাগলো। বখাটেদের সর্দার অবনীর মুখোমুখি দাঁড়িয়ে অবনীর গায়ে হাত বুলিয়ে বলল, এত অহংকার কিসের? হ্যাঁ, ও আচ্ছা, বুকটা তো আকর্ষণীয়, কোমরটাও সেই, ঠোঁট দুটো তো রসে টইটুম্বুর, এমন অবস্থা করে ছেড়ে দেব যে গলায় দড়ি দিয়ে মরতে গেলেও দড়িও মুখ ফিরিয়ে নেবে। অবনী আবারও থাপ্পড় মারার জন্য হাত তুলতেই অবনীর হাতটা ধরে বখাটের সর্দার বলল, বেশি পাকলে কিন্তু খাওয়ার সময় হয়ে যায়, তোকেও খেয়ে এবার ডাস্টবিনে ছুঁড়ে ফেলার সময় এসে গেছে। পেছন থেকে কেউ সর্দারের কাঁধে চাপড় দিয়ে বলল, এই যে হাউ ফিলিংসওয়ালা। কথায় আছে কুকুরের পেটে ঘি সয় না, আর তুই এত সুন্দর মেয়েটাকে খেয়ে ফেলার দিবার স্বপ্ন দেখিস কোন আহ্লাদে? তুই আবার কে শালা? বলে সর্দার ঘুরে দাঁড়াতেই আগন্তুকের এক থাপ্পড় খেয়ে সর্দার ফার্স্ট মোশনে কয়েকটা
ঘুল্লি খেয়ে অবনীর সামনে স্থির হয়ে নিজের গাল চেপে ধরে বলল, এটা কি হলো আপু? হঠাৎ আপনার শরীরে এই পুরুষালী শক্তির উদয় ঘটল কি করে? অবনী সর্দারের কাণ্ড কারখানা দেখে হেসে ফেলে বলল, বাহ, এক থাপ্পড়ে এতটা ভদ্রতার উদয়, একেবারে আপু। সে আগন্তুক পেছন থেকে সর্দারের ঘাড় ধরে তার দিকে ঘুরিয়ে বলল, পুরুষালী শক্তির প্রয়োগ ওদিক থেকে হয়নি, এদিক থেকে হয়েছে। সর্দারের সাঙ্গপাঙ্গরা তেরে আসতেই সর্দার তাদের থামিয়ে দিয়ে বলল, যদি দেখিস আমার চক্ষু জুড়িয়া জল, তবুও ভাববি না আমি এতটুকু দুর্বল। তোরে কি কস? সাঙ্গপাঙ্গরা সমস্বরে বলল, আপনি অলওয়েজ রাইটস বস। তাইলে তোরা ফাঁকে গিয়ে ফাও কাজে মন দে। আমি এদিকটা সামলাচ্ছি বলে হাত দিয়ে নিজের গাল ডলতে লাগলো সর্দার। সাঙ্গপাঙ্গরা একজন আরেকজনকে বলল, বস শুধু আজীবন ডায়লগই মেরে যাবে, আর বসরে অন্যরা মেরে যাবে। অন্য একজন বলল, চুপ কর, বসের শরীরে আমাগো মনে সইতে সমস্যা কি? চল চিপায় গিয়ে বিড়ি টানি। আগন্তুক যুবক সর্দারকে বলল, মেয়ে মানুষ দেখলেই মনের ভেতর হাও হাও ফিলিংস জাগে, তাই না? তোদের চোখে মেয়ের শরীরের ভাজে ভাজে যৌনতা ছাড়া আর কিছু দেখা যায় না, তাই তো? দেবো আরেকটা কানের নিচে? সর্দার তড়িঘড়ি করে বলল, না, দরকার নেই, একটাই যথেষ্ট। না দিয়া বুঝাইয়া বলেন স্যার। আগন্তুক যুবক আবার বলল, মেয়েদের দিকে কুদৃষ্টিতে তাকানোর আগে একবার নিজের মা বোনের কথা ভাবিস, তাহলে আর মনের ভেতর হাও হাও ফিলিংস জাগ্রত হবে না, বুঝলি? আজ যদি অবনীর স্থানে তো নিজের বোন হতো, তখন কেমন লাগতো তোর? আগন্তুক যুবকের মুখে অবনী তার নিজের নাম শুনে ভীষণ অবাক হয়ে গেল। কেউ তো অবনীর নাম একবার উচ্চারণ করেনি, তাহলে সে কি করে জানল? সর্দার আগন্তুক যুবক বলল, স্যার, এত সুন্দর করে উচিত শিক্ষা এর আগে কেউ দেয়নি তো, তাই দিন দিন বদভ্যাসগুলো আর খারাপ হয়ে গেছে। সর্দারের বদভ্যাস খারাপ হয়ে যাবার কথা শুনে অবনী আবার হেসে ফেলল। অবনী ভীষণ অবাক। কে এই আগন্তুক যুবক, যার আগমনে এতবার হাসি ফুটল অবনীর মুখে? সর্দার কাচুমাচু করে আগন্তুক যুবককে জিজ্ঞেস করল, কিন্তু আপনি কে স্যার? বিষয়টা একটা ক্লিয়ার করে বুঝিয়ে বলেন। যুবক বলল, আরেকটা দিলে সব কিছু ক্লিয়ার বুঝতে পারবে, দেব নাকি? সর্দার একটু দূরে সরে গিয়ে বলল, মানে না থাক, মুরব্বীরা বলে বেশি বোঝা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপর সর্দার তার সাঙ্গপাঙ্গ নিয়ে হাওয়া হয়ে গেল। খাম্বার সাথে বেঁধে রাখা পিচ্চি চেঁচিয়ে বলল, আমারে কি মুক্ত করবা? প্রচুর নিম্নচাপ আইছে কিন্তু। খাম্বার গোড়া হিসু করে দেবো কিন্তু। পিচ্চির কথা শুনে অবনী আগন্তুক যুবক দুজনেই হেসে ফেলল। যুবক পিচ্চিকে বলল, না না, শেষে তোমার হিসুর জলে স্টেশন ভেসে গিয়ে সরকারের বিশাল ক্ষতি হয়ে যাবে। যুবক এগিয়ে গিয়ে বাঁধন খুলে পিচ্চিকে মুক্ত করে আনল। অবনী এগিয়ে এসে আগন্তুক সুদর্শন যুবকের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করল, ওদের হাত থেকে আমাকে রক্ষা করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবার বলুন তো আপনি কে? যুবক মিষ্টি এসে বলল, আমি মাটি ও কাদার, আমি কালো ও সাদার, আমি মেঘের ও বৃষ্টির। পিচ্চি বলল, ওই মিয়া, আপনি একা এতজনের কেন? আপনি কি বারো ভাতারি? পিচ্চির কথা শুনে আবারও অবনী হেসে ফেলল। যুবক আবার বলল, আমার মাথার উপর বিস্তৃত নীলের ক্যানভাস। এবার অবনী বুঝতে পেরে বলল, তার মানে আপনি আকাশ? যুবক মিষ্টি হেসে বলল, হ্যাঁ, আমি আকাশ। পিচ্চি বলল, বড় ভাই, নামটা সোজাসুজি না বইলা বরিশাল টু নোয়াখালী প্যাঁচাইয়া বলার কি দরকার? আকাশ হেসে ফেলে বলল, মেয়েদের এইভাবে কথার প্যাঁচে ফেলে ইমপ্রেস করতে হয় পিচ্চি, সে তুমি বুঝবে না। অবনী বলল, মিস্টার আকাশ, আমি অবনী এবং ভীষণ অবাক হলাম তখন আপনার মুখে আমার নাম শুনে। সত্যি করে বলেন তো, আপনি আমার নাম জানেন কিভাবে? আকাশ আবারও মিষ্টি এসে বলল, এটা তেমন মারাত্মক কিছু নয় অবনী, চাইলে কত কিছুই তো সম্ভব। তুমি ট্রেন থেকে নেমে হাতে থাকা ট্রেনের টিকিট দলা মোচা করে ফেলেছিলে স্টেশনে, এটা আমার নজরে পড়েছিল, সেটা তুলে নিয়ে নামটা দেখে নিয়েছিলাম। অবনী ভীষণ অবাক হয়ে বলল, তা কাজবাজ কিছু করা হয় নাকি স্টেশনে মেয়েদের টিকিট কুড়িয়ে নাম জানা হয়? আকাশ বলল, একজন ভবঘুরে ব্যক্তির কাছে পুরো পৃথিবীটাই তার বাড়িঘর, আর পিছুটান থাকে বলে মানুষ কাজ করে। আমি একা। একটা পেট চালিয়ে নিতে অত বেশি কাজবাজের প্রয়োজন হয় না। মেয়েদের টিকিট কুড়াই না। তোমার মুখটা দেখে মনে হয়েছিল পৃথিবীর সমস্ত বিষাদ বেদনা ভর করে আছে ওই মুখে, তাই জানার খুব আগ্রহ হয়েছিল বলেই তোমার ফেলে দেওয়া টিকিট কুড়িয়েছিলাম। আকাশের কথা শুনে মুগ্ধ অবনী। একটা মানুষ এত সুন্দর করে কথা বলতে পারে? পিচ্চি আকাশকে বলল, ভাই, তোমার হাবভাব দেখে মনে হয় না তুমি ভবঘুরে। যার ইনকাম নাই তার আবার এত সুন্দর পোশাক আশাক, সত্যি বলো তুমি কেডা? আকাশ হেসে ফেলে বলল, পিচ্চি, একটু স্মার্ট হয়ে না চললে মানুষ মনে করে না।
সুন্দর করে গুছিয়ে কথা না বলতে পারলে, পরনে ভালো পোশাক আশাক না থাকলে তোমার অবনী আপু এতটা গুরুত্ব দিত না এই আকাশকে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয় বুঝলে। আকাশের কথা শুনে অবনী আরও অবাক। আকাশের কথাগুলো হুবহু মিলে যাচ্ছে অবনীর জীবনে ঘটে যাওয়া ঘটনার সাথে। হিমি মডার্ন এবং স্মার্ট মেয়ে বলেই শুভর কাছে প্রাধান্য পেল, আর অবনী গ্রামের মেয়ে। স্মার্ট এবং মডার্ন হতে পারেনি বলেই শুভ অবনীকে দূরে সরিয়ে দিল। আকাশ অবনীর চোখে চোখ রেখে বলল, সময় যদি ছুঁড়ে ফেলে দিতে চায়, বুঝে নিতে হবে নিজেকে ভেঙে আবার নতুন করে সাজিয়ে সময়ের উপযোগী করে নেবার সময় হয়েছে অবনী। অবনী আরও ভীষণ অবাক হয়ে ফ্যাল করে আকাশের দিকে তাকিয়ে ভাবছে, কিছু তো একটা রহস্য লুকিয়ে আছে এই আকাশের মধ্যে। কে এই আকাশ?